শুরুতেই জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সংবাদ বাংলা সংবাদ। ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া গ্রেপ্তার। বাংলাদেশের মাটিতে আমার মন পড়ে আছে, দেশের টানে যা জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জানাবো ভারতে পালাতে গিয়ে যা হলো সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার। এবার জানাবো বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য মধ্যরাতে হাসপাতালে নেওয়া হয়েছে। এবং সর্বশেষ জানাবো 279 সিম ও 76 মোবাইল সহ ইউপি চেয়ারম্যান আটক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। প্রিয় দর্শক, নিউজটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। ধন্যবাদ। ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়াকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ বুধবার রাতে রাজধানীর মহাখালী থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে র্যাব জানিয়েছেন। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস জানিয়েছেন, খিলখাও থানার একটি মামলায় আসাদুজ্জামান মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে থানায় হস্তান্তর করা হবে। আসাদুজ্জামান মিয়া 2015 থেকে 2019 সাল পর্যন্ত ডিএমপি কমিশনারের দায়িত্ব পালন করেন। পরে তাকে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সালের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ দেয় সরকার। 2022 সালের সেপ্টেম্বরে তার চুক্তির মেয়াদ শেষ হয়। গত জুন মাসে সংবাদ মাধ্যমে আসাদুজ্জামান মিয়ার বিপুল সম্পদের খবর প্রকাশের পর তিনি নতুন করে আলোচনায় এসেছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী দিনে জনগণের সহযোগিতায় বিএনপি জনগণের সরকার গঠনে সক্ষম হলে আমরা বাংলাদেশে উৎপাদন, সম্ভাবনা ও উন্নয়নের রাজনীতি করতে চাই। এই কারণে বাংলাদেশের মাটিতে আমার মন পড়ে আছে। বিএনপির রাজনৈতিক লক্ষ্যই হচ্ছে দেশের মানুষের রাজনৈতিক লক্ষ্য অর্জন করা, জনগণের যে অর্থনৈতিক মুক্তি সেটি অর্জন করা। আজ বুধবার টাঙ্গাইলের গোপালপুর উপজেলার সুতি ভিএম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান এসব কথা বলেন। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর মুক্তির দাবিতে সমাবেশের আয়োজন করে উপজেলা ও পৌর বিএনপি। তারেক রহমান বলেন, স্বৈরাচার বিদায় হয়েছে, প্রেতাত্মারা কিন্তু এখনও ঘোরাফেরা করছে। তারা বিভিন্ন রকম বিভ্রান্তি ছড়াচ্ছে। তারা জনগণের প্রিয় দলের নাম ভাঙিয়ে বিভিন্ন অনৈতিক কাজের সঙ্গে সম্পৃক্ত রয়েছে। আমি পরিষ্কার করে বলে দিতে চাই, এই ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। শহীদ জিয়ার সৈনিকরা প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে এবং তাদের রুখে দিবে। এত অত্যাচার ও নির্যাতনের মধ্যেও বিএনপি টিকে আছে। যদি জনগণের সাহায্য ও সমর্থন বিএনপির প্রতি অব্যাহত থাকে, তাহলে আমরা সেই সম্ভাবনার বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিগত 17 বছর আন্দোলনের ফলে জনগণের বিজয় অর্জিত হয়েছে 5 আগস্ট। জনগণের বিজয়ের মাধ্যমে স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। স্বৈরাচার দেশ থেকে বিদায় হয়েছে, এখন আমাদের দেশকে গড়তে হবে। তিনি বলেন, আমার দেশ ও দেশের মানুষের সামনে রাজনীতির কিছু মৌলিক বিষয় পরিবর্তনের 31 দফা প্রস্তাব দিয়েছি, এগুলো আপনারা দেখেছেন। এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমি উল্লেখ করেছি। আমাদের আন্দোলনের মাধ্যমে যে স্বৈরাচার সরকারকে বিদায় করেছি, আমরা গণতান্ত্রিক যে বিজয় তার অংশ অর্জন করেছি, কিন্তু আমাদের মূল লক্ষ্য জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার, যে আন্দোলন বিগত 17 বছর ধরে আমরা করে আসছি। তারেক রহমান আরও বলেন, জনগণের লক্ষ্য হাসিলের জন্য আমাদের বহু নেতাকর্মী প্রাণ দিয়েছেন ও শহীদ হয়েছেন। বিএনপির বাইরেও অন্যান্য দলের নেতাকর্মীরা শহীদ হয়েছেন, যারা রাজনীতি করেন না কিন্তু দেশকে ভালোবাসেন। বিভিন্ন পেশার এমন বহু মানুষের আত্মত্যাগ করেছেন। এই আত্মত্যাগের কারণ কি? কারণ জনগণের অধিকার প্রতিষ্ঠা। জনগণ তাদের কথা বলবে, জনগণ তাদের কথা অনুযায়ী কাজ করবে, এমন একটি ব্যবস্থা যেটিকে রাজনৈতিক ভাষায় বলে গণতান্ত্রিক ব্যবস্থা বা ভোট ব্যবস্থা। জনগণের ভোট, যে ভোট যুদ্ধের জন্য বাংলাদেশের মানুষ বিএনপিকে সঙ্গে নিয়ে বছরের পর বছর ধরে সংগ্রাম করেছে। যে গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে বছরের পর বছর ধরে সংগ্রাম ও আন্দোলন করেছে। আমাদের সেই লক্ষ্য অর্জন করতে হবে। সমাবেশে আব্দুস সালাম পিন্টু সহ বিএনপির সব নেতাকর্মীর মুক্তির দাবি জানান তারেক রহমান। গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মধ্যে ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ, সদস্য ওবায়দুল হক, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসাদুজ্জামিন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, জেলা উলামা দলের সভাপতি আবুল কালাম আজাদ, গোপালগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত প্রমুখ বক্তব্য দেন। পাচারকারীদের সহায়তায় অবৈধভাবে লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম সীমান্ত দিয়ে ভারতে পালিয়েছেন
ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। পাটগ্রাম থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, দভগ্রাম ইউনিয়নের ডাঙ্গাপাড়া ওলেরপাড়া এলাকায় পাচারকারী শুভ পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমারের পালিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করেছেন। জানা যায়, গত মঙ্গলবার রাতেই কোনো এক আলোচিত পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার ভারতে ঢোকেন। পাচারকারীদের এই সংক্রান্ত কয়েকটি কথোপকথনের অডিও রেকর্ড সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে জেলা জুড়ে তুমুল আলোচনা ও গুঞ্জনের সৃষ্টি হয়। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে পাটগ্রাম ব্রাক ব্যাংকের ব্যবস্থাপক পঙ্কজ কুমার মদন নামের এক ব্যক্তিকে মঙ্গলবার রাত ৯টার দিকে স্থানীয়রা আটক করেন। পরে তাকে পাটগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তবে রাতভর তাকে জিজ্ঞাসাবাদ করে নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন পাটগ্রাম থানার ওসি আবু সায়েদ চৌধুরী। স্থানীয়রা জানান, বুধবার বিকেলে পাচারকারী শুভ রংপুরের টাকা সংক্রান্ত বিরোধের জেরে স্থানীয়দের হাতে ধরা পড়েন। ওই সময় রংপুরের স্থানীয় বিএনপির নেতারা মোবাইল ফোনে পাটগ্রামের তাদের দলীয় নেতাদের সঙ্গে শুভর ব্যাপারে কথা বলেন। এ সময় শুভ তাদের কথোপকথনে যোগ দেন। কথা বলার এক পর্যায়ে শুভ বলেন, মঙ্গলবার রাতে পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সরকারকে দহগ্রাম সীমান্ত পথ দিয়ে ভারতে পার করে দেওয়া হয়েছে। মোবাইল ফোনের কথা সূত্রে আরও জানা যায়, একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা পঙ্কজ ও দহগ্রামের আকশেদুল মোমেন, লম্বা শাহিন, ফারুক, রাজীব, শামিক ও মকসিদুটের সহায়তায় বিপ্লবকে সীমান্ত পার করে দেওয়া হয়েছে। বিপ্লবকে জলঢাকা মিরগঞ্জের মিঠু, ইশাক ও রুবেন পাটগ্রামে আনতে সহায়তা করে। সীমান্ত পার করার সময় ১.৫ লাখ টাকা নেওয়া হয়। এই সংক্রান্ত কয়েকটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে শুভ ও তার বাবা গনি ওসমানের সঙ্গে কথা বলতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। এ ব্যাপারে পাটগ্রাম থানার ওসি আবু সায়েদ চৌধুরী বলেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের পরামর্শ নেওয়া হচ্ছে, বিজিপিও তদন্ত করছে। আটক ব্যাংক কর্মকর্তাকে শর্ত সাপেক্ষে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। পুরো বিষয় তদন্ত করে সত্যতা পাওয়া গেলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য মধ্যরাতে হাসপাতালে নেওয়া হয়েছে। বুধবার দিবাগত রাত ১টার দিকে তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের উদ্দেশ্যে নেওয়া হয়। তিনি রাতে ১:৪০ হাসপাতালে পৌঁছান। চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর এজেড.এম জাহিদ হোসেনকে উদ্ধৃত করে বিএনপি মিডিয়েশনের সদস্য সাইরুক কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। রাত ১:০৫ খালেদা জিয়া তার গুলশানের বাসা থেকে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন। এর আগে গত ৭ জুলাই দিবাগত রাতে সুলতানের বাসভবন ফিরোজায় বিএনপি চেয়ারপারসন অসুস্থ হয়ে পড়েন। পরে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক জরুরি ভিত্তিতে পরদিন ভোর ৪:৪৫ তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর ২১ আগস্ট সন্ধ্যা ৭টায় হাসপাতাল থেকে তিনি বাসায় ফেরেন। দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিক্স, কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যাজনিত বিভিন্ন রোগে ভুগছেন খালেদা জিয়া। সরকারি বরাদ্দের টাকা অভিনব কায়দায় দুর্নীতির মাধ্যমে আত্মসাতের অভিযোগে নোয়াখালীর জেলা হাতিয়া উপজেলার নর্থ সিলা উন্নয়ন পরিষদের চেয়ারম্যান মনসুর উল্লাহ শিবলিকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। পরে তার বাড়ি থেকে ২৭৯টি সিম কার্ড সহ ৭৬টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। বুধবার হাতিয়া পৌরসভার ওসকিলি বাজার পৌর সুপারমার্কেট এলাকা থেকে মনসুর উল্লাহ শিবলিকে আটক করা হয়। চট্টগ্রামে নৌবাহিনীর মিডিয়া দপ্তর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আটককৃত ব্যক্তির তথ্যের ভিত্তিতে সিম কার্ড সহ ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। জব্দকৃত ফোন এবং সিম কার্ড ব্যবহার করে বিপুল অঙ্কের সরকারি টাকা বিকাশ, নগদ ও রকেট অ্যাকাউন্টের মাধ্যমে উত্তোলনের আলামত পাওয়া গেছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে। নৌবাহিনী জানায়, প্রতিবন্ধী, শিক্ষা, বিধবা ও বয়স্ক ভাতা সহ বিভিন্ন সরকারি অর্থ উন্নয়নের জন্য বরাদ্দ আসে, যার বড় একটি অংশ মোবাইল ফোন ও সিম কার্ডের মাধ্যমে অবৈধভাবে উত্তোলন করে আত্মসাৎ করা হতো। আটককৃত ব্যক্তির জব্দকৃত মোবাইল ও সিম কার্ড হাতিয়া থানায় হস্তান্তর করেছে নৌবাহিনী। হাতিয়াসহ দায়িত্বপূর্ণ এলাকাসমূহে যৌথ বাহিনী নিয়মিত অভিযান ও টহল পরিচালনা করে আসছে বাংলাদেশ নৌবাহিনী। দেশের কল্যাণে নৌবাহিনী এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।